আমার এখন সকালের খাওয়ার পর দুপুরে খাওয়া নিয়ে চিন্তা। এখন আমি ড্রেস চেঞ্জ করলে কেমন ক্ষুধা কমবে? কমবে না তো। এই গ্রামে একটা প্রবাদ আছে যে ফরজ নামাজের খবর নাই, নফল নামাজ নিয়ে টানাটানি। এদের হচ্ছে সেই জিনিস। আপনি আমাকে বলেন সরকারের হাতে টাকা নাই, রিয়েলিটি সরকার নিজে বলতেছে আমার হাতে টাকা নাই, এবং বলতেছে এটাকে টাকা উপার্জন করার জন্য জনগণের পকেট কাটতেছে। বাংলাদেশের ইতিহাসে কখনো অনেক ষোড় শাসক ছিল, কখনো কারোর সঙ্গে আলোচনা না করে অর্থ বছরের মাঝামাঝি এসে সঠিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার কোনো উদাহরণ নাই, পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশে এই ব্যবসাটা করে তারা দেখাইছে। কার সঙ্গে আলাপ করছে? কারোর সঙ্গে আলাপ করে নাই। এত বড় একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, তারা নিজ দায়িত্বে নিয়েছে, কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করে নাই। একটা হাসিনা করতো, শেখ হাসিনা কি করতো? আমার মনে হয়েছে করা দরকার, আমি করবো। এই আচরণটাকে আমরা, হাসিনার এই আচরণটাকে আমরা কি বলতাম? স্বৈরাচারী বলতাম। মানুষকে আপনি কি নামে অভিহিত করবেন না তার আচরণের উপর নির্ভর করে, ব্যক্তিটার উপর নির্ভর করে না। এই আচরণটা এরা কি করেছে? সেই কাজটা করেছে। এরা কারোর সঙ্গে আলাপ করতে পারতো না। এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এবং সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে তারা যে কিছু বোঝে না, তারা এটাও বোঝে না। তারা বোঝে না যে তারা কিছু বোঝে না। তারা কি পারতো না তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আলাপচারিতা দেখি নাই কোনো বিষয়? তারা কি পারতো না এই প্রবলেম যে টাকা নাই রে ভাই, নাই, বিগত সরকার চুরি করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে, সত্য কথা। এই পরিস্থিতিতে আমি কি করব? এটা তো বড় সংকট। তো এই সংকট থেকে উত্তরণের যোগ্যতা কি আমার একার আছে? যদি না থাকে আমি কি করব? যে এটা বাড়ালে পরে যাদের ক্ষতি হতে পারে, তাদের যারা প্রতিনিধি আছে সবাইকে নিয়ে বসবো, ভাই তোমরা আসো, আমার তো আজকে এই অবস্থা, বলো তো কি করা যায়। এটা করলে কি আমার ইজ্জত যাইতো? ইজ্জত যাইতো না। বলতে পারতো যে এই সংকট হচ্ছে আওয়ামী লীগ তো ধরেন বিএনপি, জামাত, অন্যান্য যা পলিটিক্যাল পার্টি আছে, আওয়ামী লীগ তো বাতিল দল, ওরা বাদ দিলাম। যেগুলো আছে এক্সিস্টিং পার্টি যারা মাঠে আছে, ওদেরকে বলতে পারতো আপনারা আসেন, আমরা এই সংকটে পড়েছি, আপনারা একটা বুদ্ধি দেন। সেই বুদ্ধি শোনার পর আপনি আপনার মতোই সিদ্ধান্ত নেন। কিন্তু সবার সঙ্গে তো আলাপ করে নিলে কি হয়? আপনার সিদ্ধান্তটা আরো শার্প হতো, তাই না? আপনি তা করলেন না, আপনি একা একা করলেন, কইরা নিয়ে ধরা খেলেন। তারা সিদ্ধান্ত নেয় কোন কারণে ডাকে, যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, সেটাকে ভাষা কি হতে পারে, অথবা সেটার মূল ভাবধারাটা কি হতে পারে, যেটার কোনো ভূমিকাই নেই। আপনি যখন সরকারের চেয়ারে বসবেন, তখন আপনার একটা সিদ্ধান্তের উপর, আপনার একটা ভুলের উপর পুরো জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। আপনি মনে করেন, একটা কথা আমি বলি, উদাহরণ দিয়ে বলি, এই নুরুল কবির সাহেবের সঙ্গে কয়েকদিন আগে আমাদের চিফ অ্যাডভাইজার একটা ইন্টারভিউ দিলেন না? উনি কি বললেন? আমার কোনো অভিজ্ঞতা নাই, এটা তো আমার জগৎ না, আমাকে জোর করে নিয়ে আসছে, আমি এখানে আসছি, এখন দেখি কি করা যায়, চেষ্টা করতেছি, ভুল হচ্ছে, ভুল থেকে শিক্ষা নিচ্ছি, মানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস করতেছেন। আচ্ছা, এখানে একটা তার যাচ্ছে, এই তারের মধ্যে বিদ্যুৎ আছে কি না আছে, আমি কি হাত দিয়ে টাচ করে বুঝবো? এই এক্সপেরিমেন্ট করার অধিকার ওনাকে কে দিয়েছে? একটা সেন্সেবল লোক এই কথা বলতে পারে? যখন ওনাকে বলা হলো যে আপনার অন্য উপদেষ্টারা তারা কোনো কাজ করতে, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, পারে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কিনা, উনি বলে কি যে আমি পারি না, ওনারা না পারলে ওনাকে আমি কি করে বলবো? কি বুঝলেন আপনি? তাহলে আমি একটা জাহাজে উঠছি ভাই, এই জাহাজে আমি সমুদ্র পার হবো, আমার ক্যাপ্টেন এবং তার নাবিকরা কিছু পারে না, তারা বলতেছে দেখি কি হয়। দ্যাট ইজ হোয়াই আমি বলেছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, এবং নন সিরিয়াস টাইপের একটা গভর্নমেন্টের কাছে আমরা আমাদের স্বাধীনতার পর এ যাবৎকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার দায়িত্ব দিয়েছি। দেখেন, একটা কথা আমি বলি আপনাকে, 5ই আগস্টের পরে মানুষের মধ্যে কিন্তু একটা, অনেকের মধ্যে বলতে নিশ্চয়ই আপনি শুনছেন, এবং এটা খুব জনপ্রিয় একটা স্লোগানের মতো কিন্তু পরিণত হয়েছিল যে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচার চাই না। এটা কিন্তু বহু শুনেছেন। এই আরেক স্বৈরাচারটা কে? কেন মানুষের মনে আরেক স্বৈরাচারের চিন্তাটা এলো? মানুষের পুনরাবৃত্তি দেখতে চাচ্ছে না। তার মানে আরেক স্বৈরাচারটা কে? আওয়ামী লীগ নিশ্চয়ই নয়, আরেক। জি, বলে নাই তো ওই স্বৈরাচার, বলছি এক স্বৈরাচারকে পাল্টে আরেক স্বৈরাচারকে চাই না। তার মানে মানুষের মধ্যে একটা প্রিকনসেপশন কাজ করেছিল, পারসেপশন কাজ করেছিল যে মেবি
ওই সময়টা যারা এসেছিল বিএনপি যেটা করেছে ওইটা আমি চাই না, ব্যাক করতে চাই না। তো এইটা মানুষের মন থেকে দূর করার দায়িত্বটা কার ছিল? বিএনপির ছিল। জি, আমি সেটা কি বিএনপি পেরেছে? দেশের বাইরে শাখা এবং অনেক সাংঘর্ষিক। আমি যদি বলি এইটা একদিকে যারা রয়েছেন প্রবাসে তারা ভোট দিতে পারবেন, আবার সেখানে কোনো শাখা থাকতে পারবে না, এরকম সুপারিশ আসে। আবার 21 বছর বয়সে নামিয়ে দেয়া, কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না, এরকম যে সাংঘর্ষিক সিদ্ধান্তগুলো, সেই জায়গাটা যদি একটু বলেন যে কেমন হচ্ছে এই সুপারিশগুলো। সুপারিশগুলোর মধ্যে অনেক আপনার আমি মনে করি ইউটোপীয় চিন্তা ভাবনা কাজ করছে, কিছু মতলবও কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে, আমি বিশেষ করে নির্বাচন সংস্কার বিষয়ক বলছি, এটা ওর কিছু মতলবও আছে। আর এগুলি যেগুলো আছে আপনারা, যেগুলো আপনি উচ্চারণ করলেন যে বিদেশে শাখা থাকাটা, আমি এটার পক্ষপাতী একেবারেই না। বিদেশে শাখা থাকতে হবে। আওয়ামী লীগ আমলে দেখছি জাতীয় মৎস্যজীবী লোক যুক্তরাষ্ট্র শাখা, তো ওই মৎস্যজীবী উনি কি করবে, তাই না? ভোটের ব্যবস্থা থাকলে ভোট দিবে না? হ্যাঁ, ভোট দিবে। বাংলাদেশে যারা আমেরিকান থাকে তারা ভোট দেয় না? ভোট দেয় তো। এখানে আমেরিকার ডেমোক্রেট, রিপাবলিক, গ্রিন পার্টি আছে নাকি? থাকা লাগে। ওখানে ভোটারদের মধ্যে প্রচারণার ব্যাপার থাকে না। ওরা কিভাবে দেয়? বাংলাদেশে পৃথিবীর কোন পার্টি শাখা আছে দেখান আপনি আমাকে। জি, একমাত্র আমাদের মধ্যে আছে। আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী যে হবে, সে যখন যাবে বিরোধী দলরা এয়ারপোর্টে মিছিল করবে, মারামারি করবে, আর ওই দেশের সরকারের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। আবার যখন বিরোধী দলের লোক যাবে, সরকারি দলের লোকেরা যারা সমর্থ, তারা ওখানে মারামারি করবে, অমুক করবে, তমুক করবে, গো ব্যাক বলবে, আর আমাদের ভাবমূর্তি খেলে উপরে দিকে উঠতেছে, উঠতে উঠতে হিমালয় প্রায় শুয়ে ফেলাইছে। তো ওইটা আমাদের দরকার, খুব দরকার তো আমাদের, তাই না? ভোট দিতে হলে ভোট দেবে তারা। বিদেশের লোকেরা ওইখানকার আওয়ামী লীগ বিএনপি শাখা নেতৃবৃন্দের কথা শুনে ভোট দেয়, এটা আমি মনে করি না। ওদের সঙ্গে দেশের প্রতিদিন যোগাযোগ হয়, আলাপ সালাপ করে। এখন যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হয়েছে। বরঞ্চ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার আওয়ামী লীগের 2 গ্রুপ, বিএনপির 2 গ্রুপ, ওই নিজেরা গ্রুপিং করে মারামারি করে। দেখছি তো বিভিন্ন জায়গায়, আমাদের বন্ধু বান্ধব বিদেশ মাঝে মাঝে যায়, আমরাও যাই, দেখি তো একদল সম্বর্ধনা দেয়, ওই পার্টির আরেক দল মন খারাপ করে, হ্যাঁ ভাই আপনি ওইখানে গেলেন কেন, ওরা তো অরিজিনাল না। অরিজিনাল আমরা এখন সবাইকে নিয়ে পুষ্টিপাতন নিয়ে ঘুরতে হবে যে কে অরিজিনাল, দেখি ডাক দিয়ে। তো এগুলি তো হয়। এগুলি হলো জানেন কি, এগুলি হলো এক ধরনের মানে ধান্দাবাজি ছাড়া আর কিছু না। ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত পলিটিক্স অর্থ উপার্জনের একটা মাধ্যম হবে, ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে এবং কবরস্থানেও দেখবেন এগুলি চলবে। জি, আপনি বলেন সুপারিশটা আপনার কাছে মতলব মনে হয়, তাহলে এই যে 21 বছর বয়স, আবার ওদিকে আমি আপনার দুদিনে বলি, তাহলে আপনি বলছেন মতলবটা কোথায়। মতলব হলো এরকম যে যখন নাকি অভিযুক্ত হবে তারা, তখন থেকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে। তার আইনজীবী আছে। অভিযুক্ত হওয়া আর অপরাধী হওয়া কি এক জিনিস? গত 14 বছর ধরে অভিযুক্ত ছিল বাবর সাহেব, শেষ পর্যন্ত কি প্রমাণ হলো? বাবর সাহেব নিষ্পাপ। প্রমাণ তো হলো তারেক রহমান ইলেকশন করতে পারতো আওয়ামী লীগ আমলে, যদি করতে চাইতেও পারতো না। কেন? অভিযুক্ত। ওনার তো তাও রায় হয়েছিল যাবজ্জীবন, অভিযুক্ত না, সে দণ্ডিত, রায় হয়েছিল। এখন কি প্রমাণ হলো? সে নিষ্পাপ। যে আদালত তাকে রায় দিয়েছে, ওইরকমই আরেকটা আদালত, আমি সব আদালতকে একরকমই দেখবো, আমি নিষ্পাপ তো হয়ে গেছে। তো অভিযুক্ত হইলেই সে ইলেকশন করতে পারবে না। আবার ওই বিশেষ একটা আদালত আছে, ওই আদালত হলে তো আরো পারবে না। আচ্ছা ফাইন। তারপরে যদি কেউ স্বতন্ত্র ইলেকশন করতে চায়, তাহলে তাকে 500 লোকের সিগনেচার আনতে হবে। যে 100% জায়গায় এখন আবার 500। হ্যাঁ, আচ্ছা 500 লোকের সিগনেচার আনতে হবে এবং তাদের আমরা হলফনামা দিতে হবে একটা। আচ্ছা 500 লোকে আপনি অন্য হলফ বাদ দেন, এটা তো আনা হয়েছে কেন? যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন থেকে, তারা যদি আবার স্বতন্ত্র দাঁড়াতে চায়, ওটাকে থামানোর জন্য এই ব্যবস্থা করছে। যদি আপনি ওই আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ ধরতে চাই না, যে 500 জন সিগনেচার করবে, এই 500 ভোটারের গোপনীয়তা নষ্ট হবে না? হলফনামা আসলে তো হবে জি জি। তো এটা কোনো ভালো কাজ হলো, এটা কোনো বৈধ কাজ হলো? এগুলি কেন? মতলবের কারণে। 21 বছর হলে এমপি হইতে পারবে, কেন? ছাত্রদেরকে খুশি করতে চাইতো, কাজে 21 বছর এমপি হওয়ার একটা ব্যবস্থা রাখছি। মতলব, এগুলিকে মতলব বলা হয়। ওনারা এমন ভাবে বলতেছেন, ভাব ভাঙা বই মনে হইতেছে এই কমিশনটা বুঝি গঠন করা হয়েছে একটা মাত্র ইলেকশনকে সামনে রেখে। না, তা না। উনি নিজেও একটা কমিশনের মেম্বার ছিলেন। মূল লক্ষ্যটা কি?
আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যেটা নাকি পরবর্তী সময়ে বাংলাদেশ এইভাবে চলবে। একটা মাত্র নির্বাচন না, কিন্তু পরবর্তী নির্বাচনে চলবে এটার মাধ্যমে। তাহলে আপনি ওনাদের ভাববেন যে মানে এই নির্বাচনটা মূল লক্ষ্য, এগুলো হওয়া উচিত না। মতলব অনেক আছে, মতলবের কোনো শেষ নাই, সবটার মধ্যে আছে। একটা অজুহাত আছে, সেটা হলো এগুলো তো টিকতে নাও পারে, পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হবে, তারা যদি না চায় হবে না, অমুক হবে না, যেগুলো ইউনুস সাহেব বলে আর কি। তাহলে সময় নষ্ট হলো। তাহলে প্রথমে পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেন। যখন আপনি কমিশনটা করতেন, সব কমিশনে বলতেন পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের একজনকে প্রতিনিধি দেন। আচ্ছা, যখন থেকে কমিশনগুলি তৈরি হয়েছে সেই দিন থেকে, সেই সময় থেকে আমি দেখছি একই সঙ্গে বিএনপি কি করছে, তাদের 31 দফার পক্ষে সারা দেশে ক্যাম্পেইন চালাইছে এবং রীতিমতো ক্লাস দিয়েছে না, সবার মধ্যে ক্লাস দিয়েছে। ক্লাস 31 দফাটা কি বোঝার চেষ্টা করেছে, ছোট ছোট বুকলেট বানাইছে। ওই বুকলেট আমার কাছে দুইটা দিচ্ছে, আমি বললাম আমাকে দিচ্ছেন করতে, আমি জানি ওইখানে তবু রাখেন। মানে দেওয়াটা তাদের এতবার দায়িত্বের মধ্যে ছিল, কিন্তু মানুষকে জানানো, মানুষকে ইনফর্ম করা। কেন ইনফর্ম করছে? তারা তো বলতে পারতো একটা কমিশন হচ্ছে, আমরা অপেক্ষা করি। তা কিন্তু তো বলে নাই। তারা তাদের প্রচারণা চালাচ্ছে। অর্থ হলো তোমরা যা কিছুই করো না কেন, আমাদেরটা যদি বিবেচনায় না নেও, তোমারটা আমি মানবো না। ডক্টর ইউনূস কিন্তু এর আগে যতবার বিদেশে গেছে প্রতিবারই এর আহ্বান জানাইছে। আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাই নাই, এখনো কোনো সুখবর পাইনি। ওনার সঙ্গে বিশ্ব নেতৃত্বের অনেক ভালো ভালো সম্পর্ক আছে। এইটুকু বলার জন্য ওনাকে ফিজিক্যালি যেতে হচ্ছে, এটাও আমার কাছে খুব একটা আরামপ্রদ মনে হচ্ছে না। এটা হলো একটা সংক্ষেপে বললাম। আর দর্শকের যে বক্তব্যটা, ওটা আমি একটু টাচ করে যাই। উনি যে বললেন না ওনারা এখনো কষ্টে আছেন, এটা সত্য। এই জন্য সরকারের সমালোচনা আমরা করছি। কিন্তু দেখেন একটা কথা বলেন, আগে আমরা কষ্টে ছিলাম, সে ঠিক আছে, এখনো কষ্টে আছে। সেই কষ্টটা কি? দ্রব্যমূল্যের কষ্ট। কিন্তু এখন কি শুনেছেন যে লুটপাট হচ্ছে, টাকা বিদেশে পাচার হচ্ছে? শুনেছেন? এটা তো শুনতেছেন না রে ভাই। তো ওই দিক দিয়ে তো আমরা ভালো আছি, কিন্তু ওরা লুটপাট করে অনেক কিছু নিয়ে গেছে, আমরা একটা অভাবে আছি, কষ্টে আছি। আমার মনে হয় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, একটা জনগণের নির্বাচিত সরকার যখন আসবে, তখন এই অবস্থান, এই সমস্যার সমাধান হবে। আমাদের রাজনীতিকে তাহলে যুক্তরাষ্ট্র পর্যন্ত চলে গেল কিনা? এটার সঙ্গে আমাদের রাজনীতির কি সম্পর্ক? না যে আমি ক্ষমতা গেলে আমার লোকগুলোকে আমি ক্ষমা করে দেওয়া, আমার মামলা থেকে আমি খালাস পেয়ে যাওয়া। জানেন, এটা ট্রাম্প একটা মানে এই আমেরিকার ইতিহাসে ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যাকে পূর্ববর্তী কোনো প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করা যায় না। উনি ওনার মতো করে চালান, ওনার মতো করে বলেন, এবং মানে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আমেরিকার মানুষ আসলে এটি পছন্দ করেন। উনি ওনার মতো করে বলতেছেন, চলতেছেন। উনি অনেক কিছু করেছেন, যেমন বলেছেন যে 2টা মাত্র জাতি হবে, মানে প্রজাতির অংশ হবে, কোনো নারী একটা পুরুষ, মাঝখানে আর কাউরে যাচ্ছেন না। এখন ওগুলি কি করবে? ওগুলি কি ভেনিশ করে দিবে? বাচ্চাও তো আছে ভাই, ওগুলি কি করবে? মাসুদ ভাই, আমরা নির্বাচন থেকে একটু সরে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গতকালকেই মেডিকেল ভর্তি নিয়ে কোটা বিষয়টা নিয়ে 193 জন মুক্তিযুদ্ধ কোটায় তালিকায় স্থান পেয়ে তাদেরকে চিহ্নিত করে স্থগিত করা হয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গায় যে কোটার জন্য আন্দোলন হলো, এতগুলো মানুষ মারা গেল, এর পরেও এই সরকারের যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে কি কোটা নিয়ে বিষয়টাকে তাদের মধ্যে পরিষ্কার ছিল না? তারা কেন কোটার সুযোগটা দিল? আপনি জিনিসটা যদি খুব পরিষ্কার ছিল, দেশ তো ওরাই চালাচ্ছে। আমি এই মানে নতুন সরকার গঠন হওয়ার পর 2 দিনের মাথায় একটা কথা আমি বলছিলাম ভাই, এটা অনেকে এটা নিয়ে পরে আমাকে নানা রকম কথাবার্তা বলছে। আমি বলছিলাম যে গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। বলছিলাম সচিবালয় মানে বলতে চাচ্ছিলাম প্রশাসনে শেখ হাসিনা আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। 2-1টা জায়গায় তারা একটা খেলা দেখাইছে, মানে একদম জুনিয়র পোস্টে যে চাটা এনে দেয় তারা সরাই দিচ্ছে, এই তুই শেখ হাসিনার দোষর, তুই ফ্যাসিবাদের দোষর, তুই যা। কিন্তু ওটা যে ডিরেক্টর তারা সরাই নাই, কিন্তু সচিবরা সবাই আছে, ডেপুটি সেক্রেটারি সবাই। আচ্ছা, এরা যে এতগুলো ইলেকশন করলো, বেশি কিছু দরকার নেই। কিন্তু 2014 আমি আগেটা বাদ দিলাম, 2014, 2018, 2024 ইলেকশনটা কে করে ভাই? রিটার্নিং অফিসার করে, মানে ডিসিরা করে। এই 3 বছর, এই 3টার সময়, ইলেকশনের সময় যে লোকগুলি ডিসি ছিল, দেখেন তো তাদের মধ্যে কয়জনের চাকরি গেছে, দেখেন তো আপনি। ওই ডিসি যারা ছিল তারা কি জামাতের ছিল নাকি বিএনপির ছিল? আওয়ামী লীগ তো খুঁজে টুইজে কষ্টি পাথর দিয়ে ঘইসা ওগুলি ডিসি বানাইছে। এটা আমার ডিসি, এরা আমার হয়ে এই ফাইটটা করবে।
আমার হয়ে ইলেকশনটাকে ম্যানিপুলেট করবে, সবাই আছে। দেখেন আমাদের কয়জন গেছে, 10% চাকরি জানা, বাদ বাকি সব আছে দিচ্ছি। ওগুলো ধরা কি খুব কঠিন ব্যাপার? এটা কি বাড়ি চালান দিয়ে ধরতে হবে নাকি রে ভাই? রক্ত থাকতে এরা রাজনীতি করতে পারবে না, অমুক করবে না, তমুক করবে না। ভাই একটা দেশে, স্বাধীন দেশে কে রাজনীতি করতে পারবে আর কে পারবে না এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ, আর কেউ না। গায়ের জোরে ক্ষমতায় থেকে নির্বাহী আদেশে এটা বন্ধ করা যায় না। এটা প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা নিজে প্রমাণ করছে। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা তো কম করে নাই, 15 বছর ধরে জামাত অফিসে ঘুরতে দেয় নাই, দেয় নাই তো। জামাতের জনপ্রিয়তা কমাইতে পারছে, বরং বাড়ছে আরো। বিএনপিকে ধাক্কাইতে ধাক্কাইতে পুনরায় নিয়ে গেছে। বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভদ্রলোক বীরত্তম খেতাব পাইছে তার বাপের কাছ থেকে। ভদ্রলোক একটা সেক্টর কমান্ডার, তারা বলে কি সে নাকি পাকিস্তানের চড়া ছিল, বলছে তো। এটা কি জনগণ বিশ্বাস করছে? না। উনি বলছে, উনি মুখ দিয়ে বলছে, উনি কান দিয়ে বিশ্বাস করছে। আর তো কেউ আমাদের নাই, ইনভলভ হয় নাই। কাজে ওনার কত ক্ষমতা, আর কেউ তো সাহস করে প্রতিবাদটা করতে পারে না, সাধারণ মানুষ যারা আছে। কিন্তু এই কথা তো গ্রহণযোগ্য হয় নাই। দেশের মানুষকে খাওয়াইতে পারছে, পারে নাই। আন্দোলনটা হয়, শেখ হাসিনা বলে নাই এই আন্দোলনের সঙ্গে জামাত শিবির আছে, বলছে বলছে। তখন কি জামাত শিবির বলছে আমরা আছি? বলছে? বলে নাই। বিএনপি বলে নাই এই আন্দোলনের সঙ্গে ছাত্র দল আছে আর আছে, বিএনপি আছে? বিএনপি স্বীকার করছে? স্বীকার করে নাই। কেন করে নাই? দেখেন, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। তখন যদি বিএনপি বলতো হ্যাঁ আন্দোলনের সঙ্গে আমিও আছি, আমরা মাঠে আছি আন্দোলনের সঙ্গে, বললে পরে এটা একটা রাজনৈতিক চেহারা পাইতো। তাহলে এই আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ একত্র আসতো না। তখন যদি বলতো জামাত শিবির যে আমরাও আছি, এখন জামাত শিবিরকে বলেন তো তোমরা তো আন্দোলনে ছিল না, তখন তো স্বীকার করা নাই। জামাত শিবির এটা বলবে ওটা আমরা ছিলাম। ওরাই বলে জামাতে শিবিরের লোকজন ছিল, বিএনপি বলে এখন আমরা ছিলাম। কাজেই ওইটা হলো ওই সময় স্ট্র্যাটেজি। পলিটিক্যাল গভর্নমেন্টটা থাকে, সে তার প্রতি একান্ত অনুগত না হলে ভাই সেক্রেটারি বানায় না। তা আওয়ামী লীগে আমরা শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল এদের কয়জনের চাকরি গেছে দেখেন, কয়জনের গেছে? হয়তো আস্তে আস্তে 2-1টার গেছে, কিন্তু এতে কোনো মেসেজ যায় নাই, প্রশাসনের কোনো মেসেজ যায় নাই। এতে তাতে কি লাভ হয়েছে? যে ওরা এখন কিন্তু ওদের মতো করতেছে। আমি যদি অন্যভাবে বলি, একটু ঘুরে বলি, সেটা হলো এই প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন, তারা আসলে এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে বিতর্কিত করার জন্য এই সমস্ত আকাম কুকাম করতেছে। এবং দায় কিন্তু ওদের হচ্ছে না, দায় হচ্ছে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু একটা জাতীয় সরকারের রূপ পাইতো এটা কিন্তু, কারণ এই আন্দোলন সবাই করছে। এই উপদেষ্টা যারা আছে এখানে, এর মধ্যে 80% উপদেষ্টার সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। তারা এখন দায়িত্ব নিচ্ছে আন্দোলনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশটাকে করার, গড়ে তোলার। এটা হয় না রে ভাই। ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা আমার দেখা মতে এখন সবচেয়ে নিম্নতম পর্যায়ে আছে, সবচেয়ে নিম্ন। এই অবস্থা কখনো এর আগে আমি দেখি নাই, কোনো আমলেই দেখি নাই। কি আওয়ামী লীগ আমলে, কি বিএনপি আমলে, কি সামরিক শাসন আমলে কখনো দেখি নাই, যেটা নাকি এখন আমি দেখতে পাচ্ছি। এবং এটা কেন, এটা বুঝতেও কিন্তু বিশাল কোনো গবেষণা করা দরকার পড়ে না। ভারতের খুবই অনুগত, মানে ভৃত্য সম একটা সরকার গত 15 বছর এই দেশে ছিল, তারা রাজ করেছে। তাদের কাছে যা চাইতো চাওয়ার আগেই সে নিয়ে আসে, তাকে সব সুন্দর করে উপহার দিত। এখন সেই সরকারটা যদি চলে যায়, ধরেন আপনার ঘরেই একটা চাকর ছিল, বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে পানি এনে দেয়, আপনি বলতে হয় না, সে বুঝে ফেলে আপনি কি চান, চা এনে দেয়। এখন একদিন আপনি হঠাৎ করে দেখলেন যে বাসার অন্য সবাই ওই অনেক বিরক্ত, যে তুই খেলে একজনের সেবা করো, আমরা মানুষ না, তারা একজন ওটা ভাগাই দিছে। আপনি যখন বাসায় যাই দেখলেন ওই ভিত্ত নাই, আপনি মন খারাপ হোক না? হবো তো ভাই, এত আমার খাতির যত্ন করতো, তো ভারতে মন খারাপ হয়েছে। আর মন খারাপ হওয়ার পর সে চেষ্টা করতেছে ওটাকে আবার বসানো যায় কিনা, দেখছে যে এটা তো হয় না, কেউ তো মেনে নিচ্ছে না যে একটা নির্বাচিত সরকার আসার পর্যন্ত এটা চলতে থাকবে।